হাদিকে হত্যার আগে শুটার ফয়সালকে 2,41,00,000 টাকা কে দিল? সিআইডি তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। রহস্যভাস, চাপে বিএনপি। এবার হাসিনার শেষ ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান। বিএনপি থেকে পদত্যাগ, রুমিন ফারহানাকে যে বার্তা দিলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেন বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2,41,00,000 টাকা? আর এই টাকা কি শুধু একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামল, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে, শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টায় ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41,00,000 টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025, হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76,00,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল এসএমই ওমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হল, প্রতিষ্ঠানের নাম ওমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে, অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হল, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করল ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানত মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65,00,000 টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দা যা নিশ্চিত, এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। দর্শক, অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল, আর বেল আইকনের চাপ দিতে ভুলবেন না। এবার আসা যাক সেই 127 কোটি টাকার রহস্যে। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে, তখন তারা 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের 53টি অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায়, একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট! 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোত্থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিড কর্পোরেশন, ডিরেক্টরি প্রজেক্ট। নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টার এবং আদামরের বাইতুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেওয়া ছিল, সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সব কিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শেখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ, অ্যাকাউন্টও ক্লোজ। এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান, যা হার মানাবে থ্রিলার মুভিকেও।
ফয়সাল জানত শরীফ উসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্য হয়ে খুঁজবে, তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি। টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে। হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজে হাদিকে হত্যার মিশন শেষ করে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশত্যাগ করে। এদিকে শহীদ শরীফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে উঠে এসেছে পালানোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। তাকে সহযোগিতা করেন ভগ্নিপতি আমিনুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতোমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মোট ১১ জন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল। ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে, ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়েন এবং একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকেই তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। এই সীমান্ত পারাপারের পুরো ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজুল। তিনি তখন নিজে ভারতে অবস্থান করলেও দূর থেকেই নির্দেশনা দেন। হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের সক্রিয়তা রয়েছে। তাদের একজন ফিলিপ স্নাল, তার বাড়ি সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে। তদন্তে পাওয়া তথ্যমতে শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ওই রাতেই দুই ব্যক্তিকে সীমান্ত পার করাতে হবে। আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তাটি পৌঁছে দেন এবং পরে বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন। এরপর তাইজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে ৫,০০০ টাকা পাঠান। সেই অর্থের বিনিময়েই ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করানো হয়। হত্যাকাণ্ডের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আলমগীরের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। তাদের শেষ অবস্থান হালুয়াঘাট সীমান্তের আশপাশে পাওয়া যায়। পরবর্তী সময়ে সেখানে অভিযান চালিয়ে ফিলিপের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যাদের সীমান্ত পার করানো হয়েছে তারা ঢাকায় বড় ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে এসেছে। এ বিষয়টি তারা পরে টেলিভিশনের সংবাদ দেখে বুঝতে পারেন।